শ্রমিকটাই আরজিকর ঘটনাতেও কিন্তু আমরা দেখলাম যেভাবে শিয়ালদা কোর্টে ট্রায়াল চলছে, হয়তো 1-2 সপ্তাহের মধ্যেই কিছু একটা রেজাল্ট আসবে, কিন্তু ইতিমধ্যে তারই মধ্যে অভয়ার বাবা মা কিন্তু চলে গেল সুপ্রিম কোর্টে এবং হ্যাঁ এখন সুপ্রিম কোর্টে। তো কি বলবে এই বিষয়টাকে কীভাবে দেখছেন? অভয় বাবা আমার মনে হয়েছে সুপ্রিম কোর্ট তাদেরকে যে ডাইরেকশান দিয়েছে সেই ডাইরেকশান ঠিকমতো ফলো আপ করা হয়নি এবং সিবিআই তো এক্ষেত্রে একদম ডাহা ফেল করেছে, বিশেষ করে সন্দীপ ঘোষ আর টালা থানার ওসিকে। তারা যে বেল পেয়ে গেছে সিবিআই এ কেসে তাদেরকে ট্যাগ করেও পরবর্তীকালে তাদেরকে ধরে রাখতে পারেনি, করে সেরকম তথ্য প্রমাণ দিতে পারেনি। সেই জন্য তার বাবা মা তাদের সন্তানটা হারিয়েছে, তো তাদের যন্ত্রণাটা সব থেকে বেশি। তারা কোনো একটা ভাবে মানে তাদের যারা দোষী তাদেরকে অন্তত যাতে তাদের সাজা হয় সেইটা তারা চেষ্টা করছেন। তাদের সঙ্গে আমরা সমব্যথী, কিন্তু দেশের আইন ব্যবস্থার ওপর তাদের ভরসা রাখতে হবে। এক্ষেত্রে আর বেশি করে কি বলবো, সুপ্রিম কোর্টে মামলা চলছে, শিয়ালদা কোর্টে যাই হোক না কেন সঞ্জয় রায় ছাড়া আর কেউ অ্যাকিউজ হলো না, এটা অভয়ের বাবা মা মেনে নিতে পারছেন না। অভয়ের বাবা মা কেন, আমার মনে হচ্ছে এটা সাধারণ জনগণ অনেক মানুষই এটা মেনে নিতে পারছেন না। এটা হতে পারে না, আমারও এটা মনে হচ্ছে যে এটা হতে পারে না। কুণাল ঘোষ বলছেন তো যে অভয়ার বাবা মাকে সামনে রেখে, তাদের ইমোশন তাদের বেদনাকে সামনে রেখে অনেকেই রাজনীতিকরণ করছে, এর মধ্যে রাজনীতি আছে। বহু রাজনীতি করেছেন কুণাল ঘোষ, তো বহু রাজনীতি করেছেন। তিনি যেমন জেলে থাকার সময় মুখ্যমন্ত্রীকে আমার পাশের সেলে রেখে, বা তিনি মক্ষীরানী মুখ্যমন্ত্রীকে আমার পাশের সেলে রেখে জেরা করা হোক, সারদার বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রী সব থেকে বেশি। কুণাল ঘোষও তো অনেকবার অনেক রাজনীতি করেছেন, অনেক ইমোশনাল কথাবার্তা বলেছেন। আবার কে বা কারা তার ছেলের একটা ছবি দিয়েছিল তাদেরকে তিনি আবার সোশ্যাল মিডিয়ায় আজে বাজে কথাও বলেছেন। কুণাল ঘোষ কোনো ভদ্র মানুষ বলে আমার মনে হয় না। যখন ধান্দাবাজ, তার থেকে বড় ধান্দাবাজ তৃণমূলে কেউ আছে বলে আমার মনে হয় না। পড়েই আছে শুধুমাত্র ওই অনারারি মেম্বারশিপটা নেবে বলে, পরিষ্কার আমার যেটুকু মনে হয়েছে। কুণাল ঘোষের কথা কোনোদিনই আমার বিশ্বাসযোগ্য লাগে না এবং কুণাল ঘোষের কোনো কথাতে আমি কোনো প্রেজও করি না। আবার মান সম্মান যদি আমার তো একটু আছে, সেই জন্য তার কোনো কথা নিয়ে সমালোচনা করলেও মনে হয় যে বাজে খরচ, সেই জন্য ওটা করতে আমার আজকাল আর ইচ্ছাও করে না। কুণাল ঘোষকে আমি কোনো মানে হিসাবের মধ্যে রাখছি না। আমি শুধু এইটুকুই বলবো যে যদি আপনাদের মনে হয় যে কুণাল ঘোষ এই সমস্ত বলছেন, কুণাল ঘোষ চিরকালই, কুণাল ঘোষ তো ডাক্তারদের বিরুদ্ধেও গেছেন। রাজনীতি যদি হয় সেটা কাম্য নয়, কিন্তু রাজনীতি এটা নয়। একজন বাবা মা তার সন্তানকে হারিয়েছেন, অথচ দেখছেন যে আসল দোষীদের সাজা হলো না। এটা তো মানে চরমতম সেটিং। আমি তো বলবো যতই আপনি প্রেস করেন, যাই করুন, সিবিআই এই কেসে চরমতম ব্যর্থ এবং ডাহা ফেল। পশ্চিমবঙ্গের কেসগুলোতে সিবিআই হয় সেটিং, আর না হলে কোনো একটা কারণে হাত গুটিয়ে বসে আছে। কেন আমি জানতে চাই, কেন? যেখানে এত ঢাক গুড়গুড় করে দেশের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে দেওয়া হলো এবং তাদের সর্বোচ্চ নিয়ামক সংস্থারও সব থেকে দক্ষ 4 জন অফিসার তদন্ত করলো 58 দিন ধরে, তারপরেও সঞ্জয় রায় ছাড়া কারোর নামে চার্জশিট দেওয়া গেল না। কেন? আমার মনে হয় যে সিবিআই এর মধ্যে কোনো না কোনো প্রেস রয়েছে এবং সিবিআই চাইছে না এই রাজ্যের কোনো হেভিওয়েট নেতাদের যে ফেসে যাক বা কোনো কিছু হোক। সিবিআই সেটা চাইছে না, বা কোনো একটা রাজনৈতিক যোগ রয়েছে। অভয়ের বাবা মা যে সুপ্রিম কোর্টে গেছে শেষ বল ভরসা হিসেবে, আমি মনে করি ঠিকই গেছে। কি করবে? আর এছাড়া তাদের কোনো উপায়ও ছিল না। আমি তাদের কোনো অন্যায় দেখছি না। ঠিক করেছে তারা রাষ্ট্রপতির কাছেও যেতে পারে। তাদের কেন তাদের সঙ্গে কেন কথা বলেনি? কেন অমিত শাহ কথা বলেনি? সে কে? সে মানুষের ভোট পাওয়া একজন নেতা। সে কে? কেন তাকে অত প্রেস দিতে হবে? একজন মা, একজন বাবা, তার সঙ্গে 5 মিনিট কথা বলতে গেছেন। কিসের দেশে সে স্বরাষ্ট্রমন্ত্রী? কিসের? তিনি যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন, তিনি দেশের কোণে কোণে প্রত্যেকটা মেয়ের নিরাপত্তার ব্যবস্থা করুক আগে, তারপর আমি বলবো দেশের শাসক দল বিজেপি অনেক ভালো কাজ করছে। পরিষ্কার কথা হচ্ছে রাজনীতির শিকার হয়েছে ওই মেয়েটি। তার বাবা মা সব জায়গায় যেতে পারে, তার বাবা মা রাষ্ট্রপতির কাছেও যেতে পারে, সুপ্রিম কোর্টে গেছে, সঠিক কাজ করেছে। আর একটা বিষয়, প্রায় 1 লক্ষর ওপরে কিন্তু রোহিঙ্গা ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করে গেছে, যেটা মানে সূত্র মারফত বা যেটা ডেটাতে আপাতত আসছে। কি বলবেন, যেভাবে ঢুকছে মুখ্যমন্ত্রী কিন্তু সেই একই কথা বিএসএফ এর ঘাড়ে সমস্ত দোষ চাপাচ্ছে, কি বলবেন? না, এটাতে দেখুন, আপনি শুধু ওই মুখ্যমন্ত্রী বললে হবে না। সমদায় রাজ্য সরকারের, সমদায় কেন্দ্রীয় সরকারের। তাদেরকে ঢুকিয়েছে কারা ভাই? কেন বিএসএফ সমস্ত জায়গা কভার করতে পারেনি? কেন আর্মি সেখানে দেখতে পারেনি? এবং এখন এই যেভাবে জঙ্গিরা ঢুকছে, রোহিঙ্গা সমস্যা তো আগেও ছিল, কিন্তু এখন যেভাবে জঙ্গিরা ধরা পড়ছে, কেন্দ্র কি তার দায় এড়াতে পারে? ওই একটা বড় লেকচার মারে শুভেন্দু অধিকারী, একজন বিরোধী দলনেতা, তার সরকার দায় এড়াতে পারে? দেশের সরকার দায় এড়াতে পারে? সমদায় এখানে রয়েছে। মুখ্যমন্ত্রী যেমন তাদেরকে প্রজেস করছেন, তাদের যদি আজকে ভোটার কার্ড, আধার কার্ড দেওয়া হয়, তার ইস্যুইং অথরিটিটা কারা ভাই?
আমাকে এটা পরিষ্কার বুঝিয়ে বলতে হবে। কিন্তু সেটাও তো পাসপোর্ট জালিয়াতি দেখছি, যেভাবে পাসপোর্টের ইস্যুইং অথরিটিটাকে ভুয়ো পাসপোর্ট বানানো হচ্ছে, দেখুন ভুয়ো এগুলো ভোটার কার্ড হচ্ছে। অবশ্যই আমাদের দেশ যখন তৈরি করা হয়েছে এটা পরিষ্কার বলা হয়েছে এবং কাঠামোটাও এইরকম, কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার একত্রিত হয়ে কাজ করবে। কিন্তু এখন এমন হয়ে গেছে, রাজনীতিক এমন বিভেদ হয়ে গেছে, কেন্দ্র যেটা চায় রাজ্য সেটা করে না, রাজ্য যেটা চায় কেন্দ্র সেটা অনুমোদন করে না। কিন্তু আপনি বলুন, পাসপোর্ট ভুয়ো পাসপোর্ট বানানো হচ্ছে, পাসপোর্টের অ্যাপ্লিকেশান করলে পাসপোর্টের অ্যাপ্লিকেশান ভেরিফিকেশানের দায়িত্বটা কোন দপ্তরের? মুখ্যমন্ত্রীর আন্ডারে তো নয়। তারা কি করছিল? তারা যদি বলে এখন পুলিশের ওপরে তাদের সমস্ত কিছু ভরসা, যদি পুলিশের ওপরেই ভরসা থাকে তাহলে পুলিশ রিপোর্টটা ঠিকমতো খতিয়ে দেখা হয়েছে কি না সেই ধরনের তারা একটা অথরিটি তৈরি করুক। কেন তারা করবে না? কিভাবে তারা ভিসাও পেয়ে যাচ্ছে, কিভাবে তারা থাকছে, কিভাবে তাদের আধার কার্ড হচ্ছে, কিভাবে তাদের পোর্টালে নাম ঢুকে যাচ্ছে, অনেক ভাববার বিষয় রয়েছে। দেখুন, আপনি যতই একটা সরকারকে প্রেস করুন না কেন, কেন্দ্রীয় সরকারও তার দায় এড়াতে পারে না। আমার পরিষ্কার বক্তব্য হলো, মানুষের ভোট নিয়ে কেন্দ্র রাজ্য প্রতিনিয়ত এই দেশে এবং রাজ্যে এই দেশটাকে নিচে নিয়ে যাচ্ছে, দেশটাকে, দেশের মানুষকে, রাজ্যের মানুষকে প্রতিনিয়ত ঠকিয়ে চলেছে কেন্দ্রের বিজেপি, রাজ্যের টিএমসি। দুটো দলেরই আমি বিদায় চাই, দুটো দল বিদায় হোক, নতুন কোনো কিছু আসুক, দেশ উন্নত হোক। কোথাও কি তাহলে লেফটে আবার ভরসা রাখছেন? না, লেফট কিছু না, নতুন আসতে হবে। লেফট ফেট ওসব আউট, নতুন কিছু আসুক। যেরকমভাবে তৃণমূল কংগ্রেস এসেছিল, কংগ্রেসকে ভেঙে নতুন রাজনৈতিক দল, নতুন ইকুয়েশন দরকার। মানুষ আর পুরনো অক্সিজেন নিয়ে বাঁচতে পারছে না। একটা বিষয়ে যাব যে সম্প্রতি কিন্তু এসএসসির যে মামলা সুপ্রিম কোর্টে, সেটাও 15ই জানুয়ারি অবধি পিছিয়ে গেল। বারবার ডেট পিছোচ্ছে, দীর্ঘদিন ধরে কিন্তু যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় বসে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মানে এই যে 26,000, তাদের ভবিষ্যৎটা কি? ভবিষ্যৎটা আমি তো কি বলবো, সুপ্রিম কোর্ট তো কোনো জায়গা খুঁজে পাচ্ছে না দুটোর মধ্যে রিলেট করার, যে কজন সঠিক কজন বেঠিক। এসএসসিকেও বারবার এই প্রশ্নটা করা হচ্ছে, কিন্তু এসএসসি বলছে তাদের কাছে তথ্য রয়েছে, এসএসসির সঙ্গে রাজ্য সরকারের তথ্য মিলছে না, রাজ্য সরকারের দেওয়া তথ্যের সঙ্গে সিবিআইয়ের তথ্য মিলছে না। তাহলে সুপ্রিম কোর্ট কোথা থেকে ফাইনাল ডিসিশনে আসবে? ফাইনাল ডিসিশনে আসা খুবই জরুরি। না হলে যে লোকগুলো জেনুইনভাবে চাকরি পেয়েছে, খেটে খুঁটে পরিশ্রম করে চাকরি পেয়েছে, সেই লোকগুলোর চাকরি চলে যাবে। এবং পরিষ্কার একটা কথা জেনে রাখুন, সুপ্রিম কোর্টে এখন যা জাজমেন্ট রয়েছে, যদি সবার চাকরি চলে যায়, হয়তো বয়সটা করে বসতে বলবে আবার পরীক্ষায়, কারণ অনেকে জেনুইন রয়েছে, সেটা কোর্টও জানে, এজ রিল্যাক্সেশন করে। কিন্তু রিসেন্ট যা জাজমেন্ট রয়েছে, কারেন্ট স্টুডেন্টরা তারাও মামলা করবে, তারাও সেই পরীক্ষায় বসবে। এবং হচ্ছে যে পুরনো যে টিচারগুলো কঠিন পরিশ্রম করে চাকরি পেয়েছিল, তারা কিন্তু আর চাকরিটা পাবে না। কারণ প্রথমত হচ্ছে তাদের নাম জড়িয়ে গেছে, বোর্ড প্রথমত তাদেরকে একবার আউট করার চেষ্টা করবে, মানে আউট হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তাদের সেই পড়াশোনাটা আর নেই, নতুনদের সঙ্গে কম্পিটিশনে তারা হেরে যাবে আলটিমেটলি। এর দায়টা কারি? এত হাজার হাজার মানুষের যে ভবিষ্যৎ, এর দায়টা সম্পূর্ণভাবে রাজ্য সরকারের, এসএসসির, এবং এসএসসিরই দায় আমি বলবো, রাজ্য সরকারের দায়। কিন্তু ওয়েমার্কশিট তারা যে পুড়িয়ে দিয়েছে, এবং কি কনাইভেন্সে তারা এই কাজটা করেছে, এটা এখনও বোঝা যাচ্ছে না। তবে দেখুন, সুপ্রিম কোর্টও তো জানার চেষ্টা করছে দায়টা কার, যে একজন এসএসসি রিক্রুটিং অথরিটি জেনুইন স্টুডেন্টদের চাকরি দিয়েছে, আবার ফেক স্টুডেন্টদেরও চাকরি দিয়েছে। তো ওয়েমার্কশিটের টেন্ডার তো একটা প্রাইভেট এজেন্সিকে দেওয়া হয়েছিল, মানে সেটাও কি কোনোভাবে আইনত গ্রহণযোগ্য? একটা প্রাইভেট এজেন্সির হাতে এই টেন্ডার কি করে গেল? সেটা সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, কিন্তু তাদের দেখুন আইনের ব্যাপারটা হচ্ছে যে এসএসসির যদি টেন্ডার প্রসিডিওরে এটা থাকে এবং সেই টেন্ডার প্রসিডিওর যদি চ্যালেঞ্জ না হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই টেন্ডার প্রসিডিওর ভ্যালিড বলে ধরে নিতে হবে। কারণ এসএসসি তো একটা নিয়ামক সংস্থা, এসএসসির তো নিজস্ব আইন রয়েছে, এসএসসি নিজস্ব সমস্ত মানে তাদের চালান পর্ষদ রয়েছে, কাজেই সেখানে ভোটাভুটিতে নিশ্চয়ই সেটা পাস হয়েছে। আইনত সঠিক কি বেঠিক সেটা এখন সুপ্রিম কোর্ট ধরছে, কিন্তু এখন ব্যাপারটা কি হয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে যে মানে বিষবাও জলে চলে গেল জিনিসটা। কিভাবে সর্ষের মধ্যে বুঝ বাঁচা হবে, এবং এটা সময় লাগবে। আপনি বলছেন আরও সময় লাগবে, আমি আপনাকে বলছি 15ই জানুয়ারি কেন, এখনও 2-3 মাস 4 মাস 6 মাসও লাগতে পারে ফাইনাল অর্ডার। আমার মনে হয় না এত তাড়াতাড়ি ফাইনাল অর্ডার, কারণ এখন তাড়াতাড়ি করতে গেলে সবার চাকরি চলে যাওয়া ছাড়া নেক্সট কোনো অপশান আছে বলে আমার মনে হচ্ছে না সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট সেসব অবধি পৌঁছাতে চাইছে বিভিন্ন দিক থেকে।
শ্রমিকরা একদম একটা বছর হাতে, সামনেই আবার নির্বাচন। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংগঠনিক বৈঠক করলেন এবং প্রচুর রদবদলও হবে জেলা স্তর থেকে শুরু করে শোনা যাচ্ছে। কারণ যেভাবে দুর্নীতি এবং তোলাবাজিতে তৃণমূল জর্জরিত, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টাকে দেখবেন এবং রদবদলের একটা সম্ভাবনা কীভাবে দেখছেন? দেখুন, তৃণমূলের পায়ের নখ থেকে মাথার চুল অবধি সবাই দুর্নীতিগ্রস্ত, প্রত্যেকে ঘুষখোর, এবং দু একটা ভালো লোক যারা রয়েছে তারা ওই ঘুষখোরদের চাপে একদম চাপা পড়ে যাচ্ছে। রদবদল যেখানেই হোক না কেন, যেখানে দেওয়া হবে সেখানে গিয়েও তারা টাকা খাবে, পরিষ্কার কথা জেনে রাখুন। কারণ যে এখন জেলে আছে, আমার বলতে কোনো দ্বিধা নেই, ওই জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা, ও যেমন ওই খাদ্য কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে, যে কদিন বনমন্ত্রী ছিল অযোধ্যা পাহাড় এবং জলপাইগুড়ির ওই বন থেকে দামি দামি গাছ কেটে পাচার করেছিল, যেগুলো ওষুধ তৈরির কাজে লাগে, তার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ তুলে হাইকোর্টে মামলাও করা হয়েছিল, এবং সেই মামলায় আমি একবার সওয়ালও করেছিলাম। সুতরাং এদের কোনো চারিত্রিক পরিবর্তন হবে বলে মনে হয় না। কিন্তু খুব দুঃখের বিষয় হলেও এইটাই মেনে নিতে হবে, যেহেতু পশ্চিমবঙ্গে সেই অর্থে কোনো বিরোধী দল নেই। বিজেপি যে বিরোধী দল, আমি মনে করি এটা কোনো বিরোধিতা নয়, কারণ বঙ্গ বিজেপি চায় না এখানে ক্ষমতায় আসে। সুতরাং সেই অর্থে কোনো বিরোধী দল নেই। সিপিএম কংগ্রেসের কথাটা ছেড়েই দিলাম, বাকিরা যা আছে তাদের একটা জায়গাতেই ভোটে জিততে পারে না, আবার অন্য জায়গার কথা ভেবে কোনো লাভ নেই। সেই জায়গায় তৃণমূলের ভোটটা মানে কম হয়ে গেলেও তৃণমূল জিতবে, এটা মুখ্যমন্ত্রীও জানে। ভোটটা যাতে একটু বাড়ে, জোরটা যাতে বেশি থাকে, কমেন্ট যাতে বেশি থাকে, তোলাবাজি যাতে বেশি করা যায়, চিটিংবাজি রাহাজানিটা আবার পরবর্তী 5 বছরে যাতে বেশি করা যায়, সেই জন্য একটু রদবদল আর অন্যান্য মুক্তু গেলে যদি কিছুদিন ভালোভাবে চলে, এই ছাড়া আর কোনো ব্যাপার না। কারণ হচ্ছে যে জাতিগত বিভেদ তৈরি করা থেকে শুরু করে দাঙ্গাবাজি করা, হাঙ্গামা করা, লোক দিয়ে খেপানো, পয়সা নেওয়া, তোলাবাজি করা, পুলিশ দিয়ে কাজ করা, মানে মেয়ে কেস দিয়ে ফাঁসানো, গাঁজা কেস দিয়ে ফাঁসানো, পক্সো কেস দিয়ে ফাঁসানো, কোনো কিছুতেই তাদের নেতাদের কোনো পিছপা নেই। এবং একটা কাজ করলে তোলাবাজ আসবে, দাদা আসবে, গুন্ডা আসবে। মানে এখানকার একজন কন্ট্রাক্টর, আমি বলতে বাধ্য হলাম, তিনি এখানে কাজ করতেন, কাজ করতে করতে কাজ ছেড়ে দিয়ে মাঝপথে পালিয়ে গেলেন, কিন্তু তার কাজ ভালো ছিল বলে তিনি মেঘালয় চেরাপুঞ্জিতে টানা, আমার পরিচিত একজন টানা আজকে 9 মাস কাজ করছেন। বলছে কোনো দাদা, গুন্ডা, নেতা, বদমাইশ, ঠিক আছে, সেখানে চালানা পয়সা চাইতে আসে। কিন্তু মুখ্যমন্ত্রী তো এটা সম্ভব, কিন্তু মুখ্যমন্ত্রী তো সরাসরি বলছে যে ইনফোসিসকে কাজ করতে দিন, রিকোয়েস্ট করছে। মানে আমি রিকোয়েস্ট করলে কি হবে? আপনাকে তো আমি অনেক দিন আগেই বলেছি যে মুখ্যমন্ত্রীর অবস্থা আইসিইউ পেশেন্টের মতন, এটা তিনি অস্বীকার করতে পারেন না। যার শুধু ব্রেনটাই চলছে, বাকি পুরো বডিটাই নষ্ট হয়ে গেছে, কৃত্রিমভাবে চালাতে হচ্ছে, তার পুরো তৃণমূল দলটাই শেষ হয়ে গেছে। শওকত মোল্লার মতন একজন নেতাকে মুখ্যমন্ত্রী রিকোয়েস্ট করছে। শওকত মোল্লাকে রিকোয়েস্ট করতেই হবে, কারণ যেহেতু প্রকাশ্যে বলে কম্বলের চুরির টাকা দিয়ে কম্বল কিনে সেটাই আমরা বিতরণ করি, এটা তো আপনারাই দেখিয়েছেন এবং তিনিও বলেছেন। এবং এটা বলার পরও আমি আশ্চর্যজনকভাবে দেখলাম বিরোধীরা শুধু চিৎকার করে গেছে, তারা কোনো রকম কোনো স্টেপও নেয়নি। আর চুরির টাকা দিয়ে নেওয়া কম্বল কিনেই তৃণমূল কংগ্রেস ভোটে জেতে। সুতরাং এই রাজ্য নিয়ে বিশেষ কিছু বলার আমার কিছুই নেই। এই রাজ্যে বেসিক্যালি ভবিষ্যৎ বলে কিছু নেই, কারণ চাকরিতে দুর্নীতি, মানে কি বলবো, যে কোনো জায়গায় একটা গাড়ির চাকা যে কলকাতার রাস্তায় গড়ায় সেখানে পর্যন্ত দুর্নীতি চলে। কটা বেআইনি পার্কিং চলছে সারা কলকাতায়? কতজন বেআইনি পার্কিংয়ের নামে টাকা নিচ্ছে? 95% জায়গায় রিসিপ্ট দিতে পারে না। এখানে আমার জায়গা আছে, কোথায় জায়গা? রিসিপ্ট নেই, এই কর্পোরেশনের আন্ডারে, মুখে বলে দিল। পরবর্তীকালে ভাই নাম কি বলবে না, পরবর্তীকালে নাম জেনে সেখানে এনকোয়ারি করা হলো, বলছে এরকম কোনো লোককে আমরা কোনো টেন্ডারই দিই। এই কলকাতা শহরে সকালবেলা গাড়ির চাকা গড়ালে আর রাত্রির বেলা গাড়ির চাকা যখন বন্ধ হয়, দুর্নীতি চলে, এই পুরো রাজ্যেও চলে। সুতরাং এই দল, এই রাজ্যের মূল পান্ডা, কারিগর, এই রাজ্যের শাসক, এই দলের যেই রিসাফলিং করে এখান থেকে ওখানে আর ওখান থেকে সেখানে যাক না কেন, সে তার নিজের স্কিলটা সব জায়গাতেই বজায় রাখে। কিন্তু মুখ্যমন্ত্রী তো এই সম্প্রতি তারই দলের বাবলা বলে যে প্রথম সারির নেতা, এবং তিনি মুখ্যমন্ত্রী নিজে বলছেন প্রথম দিন থেকে আমার সাথে ছিল, তিনি যখন খুন হলেন তার সমস্ত দায় কিন্তু তিনি পুলিশ কর্তাদের ওপরেই বর্তাচ্ছে এবং রীতিমতো বলছে ভৎসনা করছে। তিনি তো নিজে পুলিশ মন্ত্রী, কি বলবেন? আরে দেখুন, এরকম ভৎসনা, গঞ্জনা, এরকম অনেক কিছু আমরা দেখেছি। আবার এই মুখ্যমন্ত্রীকেও তো বলতে শুনেছেন যে শরীর টরীর থাকলে একটু আধটু রেপ হয়। আবার এই মুখ্যমন্ত্রীর আমলেই আমরা দেখলাম আরজি করের মতো ঘটনা, এই মুখ্যমন্ত্রীর আমলেই আমরা আরও অনেক ঘটনা দেখলাম।
সুতরাং এই মুখ্যমন্ত্রী, তাকে তো আমি বলছি, আমি তাকে তো অ্যাকিউজ করছি না, তার নিজের দল চালানোর ক্ষমতা নেই, তিনি পুলিশের ওপর তার কোনো নিয়ন্ত্রণ নেই। এই মুখ্যমন্ত্রী পুলিশকে সৎ হতে বলেছে তো? আমি আপনাকে কেস টু কেস ধরে ধরে দেখিয়ে দেব। পরিষ্কার পুলিশ বলছে বাড়ির লোককে ফোন করে, এত টাকা নিয়ে আসুন তবে সিডি হালকা করে দেবো, বেল হয়ে যাবে। টাকা দেবেন না, আপনার আসামি আরও 1 বছর আরও 6 মাস জেলে থাকবে। পরিষ্কার বলছে। সেই বাড়ির লোক কলটা রেকর্ডিং করে আমার কাছে পাঠিয়েছে। যেহেতু এটা মামলা বিচারাধীন বিষয়, আমি আপনার সামনে এটা প্রকাশ করতে পারছি না। সেখানে দেখানো সেই জজ সাহেবের কাছে আমরা নিশ্চয়ই এটা সময় মতন এটাকে পেশ করব। এই হচ্ছে এখানকার পুলিশের ক্যারেক্টার। এখানকার পুলিশ কি বলে, আর মুখ্যমন্ত্রী আজকে কি বলল, মুখ্যমন্ত্রী কালকে কি বলল, ওই মুখ্যমন্ত্রী সবাই যেটুকু টাইম থাকলো একটু সিকিউরিটি দিল, স্যালুট দিল, যেই সভা থেকে নেমে গেল নিজের মতন করে কাজ করতে শুরু করে দিল। কারণ এই জায়গাটা তৈরি করে দিয়ে গেছে প্রথমে সিপিএম, পুলিশকে ঘুষ খাওয়ার গল্পটা, আর তারপরে এখন টিএমসি। একদিন এসে পরীক্ষার আগে পড়াশোনা করলে যেমন পাস করা যায় না, ঠিক সেই রকমই এখন ভোট চলে এসছে, বিরোধীরা চাপ দিচ্ছে, মুখ্যমন্ত্রী বলছেন, কিন্তু এতদিন তো কিছু করেননি না। পুলিশ কি আর একদিনেই সোজা হয়ে যাবে? না হলে অন্য রাজ্যের এসটিএফ এসে জঙ্গি ধরে নিয়ে যাচ্ছে আর এখানকার পুলিশ বসে বসে দাঁত কেলাচ্ছে, এটাও তো আমাদেরকে দেখতে হচ্ছে না।